এই ভিডিওতে আমরা কোয়ান্টাম সংখ্যা যা শিখলাম তার আমরা বিস্তারিত কিছু আরো আলোচনা করব এবং উদাহরণ দেখব। ঠিক আছে, তো আমরা উদাহরণ হিসেবে প্রথম একটা উদাহরণ দেখব। আমরা দেখব অক্সিজেনের আমরা দেখব 8 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। 8 নম্বর একটু ইংরেজিতে লিখে আর কাজ লাগবে নাকি বাংলাতে লিখব। অক্সিজেনের 8 নম্বর ইলেকট্রনের কি কোয়ান্টাম সংখ্যা, মানে 4টা মান। ঠিক আছে, এখন এই কোয়ান্টাম সংখ্যার জন্য আমাদের দুইটা রুল আছে, দুইটা নিয়ম আছে বা দুইটা নীতি আছে। একটা নীতি হচ্ছে পলির বর্জন নীতি, আর একটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি, হুন্ডস রুল। এই দুইটা নীতি আমাদের এই কোয়ান্টাম সেটের জন্য লাগবে। তো পলির বর্জন নীতি কি বলছে, আমরা উদাহরণ দেখলে পলির বর্জন নীতিটা ক্লিয়ার হবো। পলির বর্জন নীতি বলা হয়েছে যে একই পরমাণুর একটা পরমাণুর দুটি ইলেকট্রনের, একটা পরমাণু দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হয় না। একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি এক হয় না। তো আমরা পলির বর্জন নীতিটা দেখব। আর হুন্ডের নীতি অনুসারে বলছে, আর হুন্ডের নীতিটা বলছে এইভাবে যে কি ইলেকট্রনগুলো যখন কক্ষপথে প্রবেশ করে, মানে আমি একদম হুবহু নীতিটা না বলে আসলে ডিটেইলসটা বলতেছি বা সামারিটা বলতেছি। সেটা হচ্ছে ইলেকট্রনগুলো যখন কক্ষপথে প্রবেশ করে, উপশক্তি স্তরে প্রবেশ করে, তখন ইলেকট্রনগুলো একটা করে প্রবেশ করে। ঠিক আছে, একটা করে প্রবেশ করে এবং ইলেকট্রনগুলো পজিটিভ আকারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন ঘুরবে একটা করে ধনাত্মক আকারে ঘুরবে, সোজাভাবে ঘুরবে। ঠিক আছে, আমরা আরো একটু ডিটেইলস যখন উদাহরণ দেখবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তো আমরা অক্সিজেনের আমার কি 8 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করব। এখন অক্সিজেনের 8 নম্বর ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করার আগে আমাদের ইলেকট্রোবিন্যাসটা দরকার। ইলেকট্রোবিন্যাসটা জানতে হবে, কারণ ইলেকট্রোবিন্যাস ছাড়া তো আমি বুঝতে পারবো না অক্সিজেনের 8 নম্বর ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখেন ইলেকট্রোবিন্যাসটা করি। অক্সিজেন 8, তাহলে 1s2 2s2 2p4। তাহলে দেখেন 8 নম্বর ইলেকট্রনটা কই আছে? 1 নম্বর 2 নম্বর ইলেকট্রন এখানে, 3 নম্বর 4 নম্বর এখানে, আর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এবং 8 নম্বর ইলেকট্রনটা আবার এখানে আছে, তাই না? 8 নম্বর ইলেকট্রনটা এখানে আছে। তাহলে আমরা এখন যদি 4টা মান বের করি, আপনারা একটু চেষ্টা করবেন ছকের মাধ্যমে করার, তার একটু সুন্দর দেখাবে এবং এটা একটু ভালো হয় আর কি ছকের মাধ্যমে দেখার। আচ্ছা, এটা আমার ইলেকট্রন নাম্বার, এটা আমার 4টার মান। প্রথম হচ্ছে এন এর মান, তারপরে কি এল এর মান, এম এর মান, তারপর আমার এখানে এস এর মান। ইলেকট্রন নাম্বার কয়টা? কোন নম্বর ইলেকট্রন? হ্যাঁ, ইলেকট্রন 8 নম্বর। আচ্ছা, তাহলে আমরা এইটুকু কিন্তু বুঝতে পারছেন যে আমাদের কি ইলেকট্রনটা আমার 8 নম্বর ইলেকট্রনটা আমার 2p4 আছে, তাই না? 2p4 এর ক্ষেত্রে বলেন তো এন এর মান কত হবে? 2p4 দিকে বুঝতেছেন এটা 2 নম্বর কক্ষপথ, তার মানে এন এর মান হবে 2। ঠিক আছে, 2p4 এর ক্ষেত্রে আমার এল এর মান কত হবে? 2p4 এর ক্ষেত্রে p আছে, আপনি ভালো করে জানেন। p এর জন্য এল এর মান হচ্ছে 1, s এর জন্য 0, d এর জন্য 3 বা 3, আর হচ্ছে কি d f এর জন্য আমার কত? 4। ঠিক আছে, f এর জন্য 4। সরি, আমি মিস্টেক করলাম, আমি আবার বলতেছি। দেখেন, s এর জন্য আমার 0, p এর জন্য আমার 1, d এর জন্য আমার এখানে 2, আর f এর জন্য আমার 3। সরি, আমি মিস্টেক করছি একটু আগে, এটা। ঠিক আছে, তাহলে আমার এখানে বলেন তো p এর জন্য আমার এখানে l এর মান কত হবে? p এর জন্য আমার l এর মান হবে এখানে 1। p এর জন্য আমার l এর মান হবে কত? 1। আচ্ছা, l যদি পাই পরে আমরা m পাবো না? হ্যাঁ, আমরা ভালো করেই জানি m সমান কি প্লাস মাইনাস l। m সমান প্লাস মাইনাস l, তাহলে l এর মান কত পাইছি? 1, তাহলে m এর মান হচ্ছে প্লাস মাইনাস 1, অর্থাৎ -1 থেকে শুরু করে +1। ঠিক আছে, -1 থেকে শুরু করে কত? +1। আমার মান পাইছি কয়টা? 3টা মান পাইছি, -1, 0, +1। তাহলে আমার এখানে অরবিটালের ঘর হবে 3টা বা স্থান হবে 3টা। ঠিক আছে, আমাদের একটা অরবিটালের ক্ষেত্রে বা একটা ঘরের ক্ষেত্রে আমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে। এখানে আমার 2টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার ইলেকট্রন আছে কয়টা? এটা আমার কোনটা পাইছি? এটা আমার কিন্তু p এর জন্য পাইছি, তাই না? এটা কিন্তু আমি p এর জন্য পাইছি, কারণ p এর জন্য পাইছি আমি দেখে l এর মান 1, আর l এর মান 1 দেখে আমি m এর মান পাইছি 3টা। আচ্ছা, এখন p তে দেখেন কয়টা ইলেকট্রন আছে? 4টা। 4টা ইলেকট্রন এখানে এই ঘরে আর কি, মানে এই 3টা ঘরে আর কি আমাদের বসাইতে হবে।
এখন এই ক্ষেত্রে আমার হুন্ডের নীতিটা লাগবে। হুন্ডের নীতিটা কি বলছে সামারি করে যদি বলি, ইলেকট্রনগুলো যখন এখানে প্রবেশ করবে একটা একটা করে প্রবেশ করবে, আর যারা যখন প্রবেশ করবে তখন সবাই একমুখী হবে বা ধনাত্মক আকারে প্রবেশ করবে, প্রথমে ধনাত্মক আকারে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই P4 এর ক্ষেত্রে আমার এখানে একটা ইলেকট্রন, 4টা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন পজিটিভ আকারে থাকবে, পজিটিভ আকারে মানে এই যে সোজাভাবে থাকবে, তারপরে 2টা ইলেকট্রন, 2 নম্বর ইলেকট্রন, 3 নম্বর ইলেকট্রন। ঠিক আছে, পজিটিভভাবে কিন্তু শেষ, পজিটিভভাবে কিন্তু শেষ, তার মানে এখন নেগেটিভভাবে ঢুকবে, তার মানে আমার আরেকটা ইলেকট্রন কিন্তু বাকি আছে, আরেকটা ইলেকট্রন এখান থেকে আবার এখানে আসবে, এই যে এখানে নেগেটিভ আকারে ঢুকবে। অর্থাৎ আমার এই ইলেকট্রনের কি, এই ইলেকট্রনের আমার কোয়ান্টাম সেট বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা বলেন এই ইলেকট্রনের জন্য আমার কি এম এর মান কত? এম এর মান কত? -1, কারণ -1 এর ক্ষেত্রে আছে। আচ্ছা, তারপর এই ইলেকট্রন কি সোজাভাবে ঘুরতেছে নাকি উল্টাভাবে ঘুরতেছে? সোজাভাবে ঘুরতেছে, কিন্তু এই ইলেকট্রনগুলো এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কিন্তু সোজাভাবে ঘুরতেছে না, এই উল্টাভাবে ঘুরতেছে। তাহলে সেখানে আমার ইলেকট্রন হবে কোনটা? মান হবে আমার কত? -12। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখেন এই ক্ষেত্রে এর যে মানটা দেখেন ত্রিমাত্রিক বিন্যাস না। আচ্ছা, এটা 3টা যে হইলো, এটা যে 3টা হইলো, এটা আমি আরেকটু এক্সপ্লেন করে বলতেছি। 3টা যে হইলো না, এটা আসলে কোন ভিত্তিতে 3টা হইলো? তো আমার এটা কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস। ঠিক আছে, তো পি দেখতে কেমন? পি দেখতে কিন্তু ডাম্বেল আকৃতির, তাই না? পি দেখতে কত কেমন? ডাম্বেল আকৃতির। তো আমি যদি এখানে দেখাই, দেখেন ডাম্বেল আকৃতি হওয়ার কারণে ত্রিমাত্রিক বিন্যাস, তো তার মানে সে এইভাবে এখানে ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন থাকবে, আবার এখানে ইলেকট্রন থাকবে। এটা আমার যদি ওয়াই অক্ষ ধরি, এটা আমার এক্স অক্ষ, এটা আমার জেড অক্ষ। ঠিক আছে, আমরা কিন্তু সব কিছু পজিটিভগুলো নিচ্ছি। দেখেন এখন এটা এক্স যে আমি পজিটিভটা নিছি, এর নেগেটিভ আছে না? তার মানে যে এইদিকে যেটা নেগেটিভ আছে, সে নেগেটিভ আবার এরকম আছে। আবার জেডের ক্ষেত্রে দেখেন এটা পজিটিভ নিছি, তার যেটা ঋণাত্মক আবার ওইদিকে আছে না? হ্যাঁ, ওয়াইয়ের ক্ষেত্রেও আবার সেম। আমার এখানে আমার এই পি অরবিটালের ক্ষেত্রে এইভাবে ইলেকট্রনটা থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, তার অপোজিট আমার আরেকটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, অপোজিট আরেকটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, তার অপোজিট আমাদের আরেকটা ইলেকট্রন থাকে। তার মানে এটা 3টা ঘর, এই 3টা ঘরকে আর প্রকাশ করতেছে কি? পি এক্স, পি ওয়াই, পি জেড দ্বারা। বুঝছেন, এভাবে প্রকাশ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন আমাদের কিন্তু কি, আমরা কি বের করলাম? অক্সিজেনের কি 8 নম্বর ইলেকট্রনিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আমরা হুন্ডের নীতি যখন দেখছি, এখন একটু দেখেন আবার পরিবর্জন নীতি আসলে কি বলছে। পরিবর্জন নীতি আমাকে কি বলছে? পরিবর্জন নীতি বলছে কি, একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আমাদের এটা 8 নম্বর ইলেকট্রন, আমি যদি দেখেন আমি 6 নম্বর ইলেকট্রনের জন্য বের করি, তা 6 নম্বর ইলেকট্রন কোনটা? এটা, তাই না? এই যে 5, 6 এটা। এর ক্ষেত্রে যদি আমি কোয়ান্টাম সংখ্যা বের করি, তাহলে দেখেন তো এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে আমার 2, এর মানও থাকতেছে আমার কত? 1, এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে আমার কত? দেখেন 0, আর আমার এস এর মান হচ্ছে আমার পজিটিভ হাফ, প্লাস হাফ। কেন? সে সোজাভাবে আছে বা সোজাভাবে ঘুরতেছে। দেখেন তো এই দুটার কি মান সমান হলো? এন এল এর মান মিলছে, কিন্তু এম এর আর এস এর মান কিন্তু মেলেনি। আপনি যদি এই যে 7 নম্বর ইলেকট্রনের ক্ষেত্রেও কাজ করেন বা এটাও যদি আপনি বের করেন, তাও দেখবেন যে আপনি এখানকার এন এল আর এম এস এর মানটা সমান হবে না। বুঝতে পারছেন? এই নীতিটাই বা এটাই বলছে আসলে কি, পরিবর্জন নীতি অনুসারে যে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আপনি এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করলেই মোটামুটি অনেকটুকু আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ।